অনেক দিন পরে বসলাম। আমার খুব পছন্দের একটা জায়গা, আমাদের বাসার নিচ ৩ তলায়, পুকুরের পাশে একটা জানলা। আমি খুব এনজয় করি এই জায়গাটায় বসতে। তবে অনেক দিন বসা হয় না, কারণ এখানে অনেক গরম। গরমের সময় সূর্যের আলো সরাসরি ছাদে পড়ে, ওখান থেকে রুমটা একেবারে গরম হয়ে যায়। এখন একটু ঠান্ডা ভাব এসেছে, আবার আমার পছন্দের জায়গায় চলে এসেছি। আমাদের মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, তাই না? তো বলাই বাহুল্য, সবাই জানে যে অনেক কিছু ঘটে, বলার কি আছে। তবে এই ঘটনাগুলোর কিছু উপকরণ আছে, যে উপকরণ দিয়ে এই ঘটনাগুলো ঘটে। এর একটা প্রধান উপকরণ হচ্ছে মানুষ। আমাদের জীবনে অনেক মানুষ আসে, কেউ অনেক দিন থাকে, কেউ অল্প সময় থাকে, কেউ অনেক ইফেক্ট ফেলে, প্রভাব ফেলে, কেউ অনেক সময় থাকে কিন্তু কোনো ছাপ ফেলে না। এরকম মানুষ থাকে, আসে, আমাদের জীবনে পরিচয় হয়ে যায়। কেউ নেগেটিভ প্রভাব ফেলে, কেউ পজিটিভ প্রভাব ফেলে। কারো কথা আমরা মনে করে চোখের পানি ফেলে দিই, ভালো লাগে, চলে গেছে, আজকে নাই। কারো কথা মনে করে গালি দিই, অমুক দিন অমুক এত বছর আগে আমাকে একটা কষ্ট দিয়েছিল, এরকম একটা আচরণ করেছিল। বছরের পর বছর চলে যায়, মন সেই স্মৃতিকে ভুলতে পারে না। এরভাবেও আমরা মানুষকে মনে রাখি। কিন্তু মানুষ আমাদের জীবনে আসে, চাই বা না চাই, নানা মানুষ আমাদের মনে নানা রকম ছাপ ফেলে যায়। সেই ছাপ দেখে দেখে আমরা তাকে মনে করি। আমার জীবনের যদি কোনো বায়োগ্রাফি লেখা হয়, যদি আমি কখনো অটোবায়োগ্রাফি লিখি, তো বেশ কিছু মানুষের নাম লিখতেই হবে আমাকে। তার মধ্যে অনেকের সাথে আমার ভালো সম্পর্ক নেই, বা যখন সম্পর্কটা ছিল তখনও একটা টিউমালটিউয়াস সম্পর্ক ছিল, একটা খুব ভালো স্মুথ সম্পর্ক ছিল না, বাট বলতে হবে, কারণ তারা আমার জীবনে তারা প্রভাব ফেলেছে, ছাপ ফেলেছে। আমার জীবনে তার প্রভাব আছে, আমার মনের কাঠামো তারা অনেকটা গঠন করে দিয়েছে, প্রভাবিত করেছে। তাদের কাছ থেকে পাওয়া ছাপ, তাদের আচরণ, তাদের প্রভাব, এটা আমাকে জীবনে অনেক কিছু শিখিয়েছে। ওখান থেকে অনেক কিছু নিয়েছি, নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছি, জীবন দর্শন পরিবর্তন করেছি। এখানে বসে কথা বলার মজা হচ্ছে বাইরের প্রকৃতি দেখতে দেখতে কথা বলা যায়। আর আমার ঘরের মধ্যে যখন কথা বলি, ওটা হয়ে যায় রোবটের মতো, মনে হয় যে কি একটা কঠিন কাজ নিয়ে বসাচ্ছি। এখানে মনে হয় গল্প করতে বসছি, খুব ভালো লাগে। তা আমার জীবনে অনেক মানুষ আছে, আজকে একজনের গল্প বলি। এটা অনেক দিন ধরে ভেবেছি বলবো কি বলবো না, বলা ঠিক হবে কিনা। এখন মনে হচ্ছে না, আমার জীবনের গল্প আমি বলবো। যার ভালো লাগবে লাগবে, লাগবে না লাগবে না, ইটস ওকে। একদিন আমরা কেউ থাকবো না, আমিও থাকবো না। সো আমার গল্প আমাকে বলতে হবে, কারণ আমার গল্প আমি না বললে কে বলবে? কি আমাকে চেনে আমার থেকে বেশি? কেউ না। আমার জীবনের একটা বিশেষ মানুষ হচ্ছে একটা মেয়ে, মাকসুদা আলম মিমি। আমার জীবনে তার অনেক প্রভাব আছে। যখন প্রভাবটা ফেলেছিল তখন বুঝতে পারিনি, অনেক পরে বুঝেছি যে না, প্রভাব আছে। প্রভাব না থাকলে তো আজও মনে রাখতাম না। মাকসুদা আলম মিমির সাথে আমার পরিচয় হয়েছে একটা অদ্ভুত উপায়ে। ওই সময় অদ্ভুত, এখন অদ্ভুত না। ওটা কত সালে মনে নেই, সালটা 8, 9, 10 এরকম কিছু একটা হবে। আমি আগে একবার বলেছি যে একটা সময় আমার ডিপ্রেশন কাটানোর জন্য আমার এক বন্ধুর সাথে আমি ঘুরে বেড়াতাম, সারাদিন উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতাম। ও যেখানে যেখানে যেত ওর কাজের জন্য, আমি ওর সঙ্গে সঙ্গে যেতাম। এইটাই ছিল আমার সময় কাটানোর পথ। তখন আমাদের ওই সময় তো এত ফেসবুক, ইউটিউব, সোশ্যাল কমিউনিকেশন, রিলস বানাও, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এত কিছু ছিল না আসলে।
আর আমাদের বাবা মা চাইলেই আমাদেরকে মোবাইল ফোন, বাইক এগুলো দিত না। মোটামুটি একটা কোনো রকমের সভ্যতার সাথে কানেক্টেড ছিলাম। একটা বাটন ফোন ছিল, আর একটা মনে আছে সিম্ফনির একটা ফোন ছিল। এখন আমার ঠিক অনেক আগের কথা তো মনে নেই যে আসলে কোন ফোনটা নিয়ে ঘটনাটা ঘটেছিল। তো তখন আমাদের সময় যে ট্রেন্ড ছিল, একটা মেয়ের সাথে কথা বলা মানেই বিশাল ব্যাপার। একটা মেয়ের সাথে একটা ছেলে কথা বলে সম্পর্ক করতে পারছে, যে সম্পর্ক হোক, ওর সাথে ঘুরছে, কথা বলছে, ওর কথা ওর মনে আছে, এইটাই একটা বিশাল ব্যাপার। ওটা আমাদের একটা বিশাল ব্যাপার, মানে সে একটা হিরো। এটা ছিল স্কুল কলেজের টেন্ডেন্সি। তো কোনো একটা ছেলে একটা মেয়ের সাথে একবার বাজারের মধ্যে বসে বা কলেজের মধ্যে বসে কথা হয়েছে, তার গল্প চলছে মাসের পর মাস। আমরা হচ্ছে সেই স্টুপিড জেনারেশন। তবে স্টুপিড হলেও, মানে এখনকার তুলনায় স্টুপিড, এখন ছেলে মেয়েরা অনেক অ্যাডভান্স। তবে আমাদের সময় একটা অন্যরকম মজা ছিল, একটা থ্রিল ছিল। একটা গান আছে ইংলিশ, দ্য থ্রিল ইজ গন, থ্রিল আর নাই। আমার মনে হচ্ছে এখন সেই সময় চলে, সবাই সব কিছু পাচ্ছে বাট থ্রিল নাই, খুব কামুক হয়ে গেছে সবাই। আমাদের সময় অনেক থ্রিল ছিল, রোমান্স ছিল। তো তখন আমাদের টেন্ডেন্সি ছিল যে আননোন নাম্বারে, একটা মেয়ের নাম্বারে কথা বলে তার সঙ্গে সম্পর্ক করা, এটা একটা ক্রেডিটের ব্যাপার, যে তুই কত ভালো কথা বলতে পারিস, তুই কত ভালো কনভিন্স করতে পারিস, এই নিয়ে প্রতিযোগিতা হতো। যদিও আমি ফ্রেন্ড সার্কেলে ছিলাম না, কিন্তু যুগের ট্রেন্ড ওটা তো গায়ে লাগে। আমার ইমিডিয়েট জুনিয়র এক ভাই ছিল, ছোট ভাই অথবা বন্ধু, শাহিন আলম। ওর এক বান্ধবী, ও বললো যে ভাই আপনি পারলে এই মেয়েটার সাথে কথা বলেন, এই মেয়েটা কারোর সাথে কথা বলতে যায় না এবং এইসব প্রেম এইসব সে আগ্রহী না। আমি অনেকদিন কথা বলছি কিন্তু আমার কোনো রেসপন্ড করেন, আপনি দেখেন, আপনি তো ভালো কথা বলেন। মানে ওর ধারণা আমি ভালো কথা বলি। তো নাম্বারটা আমি নিয়ে রাখলাম। তো ওই 1100 ফোন, তখন মিনিটও অনেক দাম, মানে একটা কথা বলতে গেলে ভেবে চিন্তে কথা বলতে হয় যে এখন কথা বলছি, কথা বলার পরে চা খেতে পারবো কি না, টাকা থাকতো না। তো কোনো একদিন আমি আমার ওই এক অন্য যে বন্ধু চাকরি করে তার সাথে ঘুরতে ঘুরতে, আমাদের এখানে একটা নদী আছে, দড়াটানা নদী, যে নদীর নামে বাগেরহাটের নাম, বাগেরহাট, দড়াটানা নদীর বাগেরহাট, এর মণিগঞ্জ নদীর ওপার। আমার মনে আছে এইটুকু যে একটা দুপুরবেলায় আমরা বসে আছি, কোনো কাজ নেই, ওরও মার্কেটিংয়ের কাজটা শেষ, সিগারেট বিক্রির কাজ ওই সময়, মানে দোকানে ঘুরে কী যেন করতে হয়। তার নদীর পাড়ে দুজনে বসে গল্প করছি। এখন আমি বললাম যে কোনো একটা নাম্বার আছে, কথা বলবো নাকি? এরে বলো, নদীর পাড় ফাঁকা জায়গা আছে, ইচ্ছা মতো বলো। ওর নাম্বারে বা আমার নাম্বারে মনে হয় ফ্রি মিনিট নাকি একটা ছিল, দিলাম ফোন। তো ফোন করে কথা বলে দেখলাম যে, যখন হ্যালো বললো বা দেখলাম যে অসম্ভব সুন্দর একটা মিষ্টি কণ্ঠ, শুনতেই ভালো লাগে, সফট এবং খুব মার্জিত কথা, খুব ফর্মাল কথা। এই হচ্ছে শুরু। আমাদের সময় একটা জিনিস সম্ভবত ছিল, যতদূর মনে পড়ে, যে ফ্রি মেসেজ কেনা যেত। মানে ফোন করতে গেলে টাকা লাগতো কিন্তু মেসেজ দেওয়া যেত ফ্রি। তো সেই আমার মনে পড়ে যতদূর, যে আমি ওই কথা বলার পরে কয়েকদিনই 1 মিনিট 2 মিনিট কথা বলার পরে আমরা ছেলেরা একটু নাচট বান্ধা টাইপের থাকতাম, যে একটা ক্রেডিটের ব্যাপার তো, যে আমরা ওই কথা বলতেই থাকতাম। আমার মনে পড়ে আমি তো কথায় খুব একটা পারদর্শী না, আমি মেসেজ করতাম। আমার মনে যখন যে কথা আসতো আমি সেটা মেসেজ করতাম। আমি আমার মতো করে লিখতাম, কিন্তু অনেক পরে অন্য একটা ঘটনা আছে এটা নিয়ে। একটা সময় সে উত্তর করা শুরু করলো, পাল্টা মেসেজ দেওয়া শুরু করলো, এবং এরও বেশ পরে ফোনে কথা বলা শুরু হলো। মাঝে মাঝে ফোন করতো, মাঝে মাঝে আমি ফোন করতাম। আমার একটা বিশেষ দিক ছিল যে আমি মেসেজ করতাম বা যে কথাগুলো বলতাম সবসময় মার্জিতভাবে, যে এটা ঠিক সম্পর্ক করতে হবে, প্রেম করতে হবে, বা তাকে অর্জন করতে হবে, তাকে দখল করতে হবে, এরকম না। জাস্ট একটা কমিউনিকেশন, যে অমুকের সাথে আমার একটা সম্পর্ক আছে, দ্যাটস ইট। আমার টার্গেট থাকতো ওইটা, মানে ওর সঙ্গে ওই টার্গেটটা আমার ছিল। কিন্তু এই মেয়ের কথা যখন কথা বলা শুরু করলাম, তার যে মার্জিত কথা, তার প্রত্যেকটা মাপা কথা আমাকে খুব মুগ্ধ করত,
খুবই মুগ্ধ করতো, কারণ আমাদের আশেপাশে এরকম দেখা যায় না। বেশিরভাগ কথায় আঞ্চলিক টান, কথার মধ্যে রুক্ষ ভাব। কিন্তু ও কথা বলতো, তাতে মনে হতো যে প্রত্যেকটা ওর কথাই ওর যেন একটা কবিতা, কবিতার মতো করে ছন্দে ছন্দে কথা বলতো। কথার মধ্যে কোনো আঞ্চলিকতা নাই, কথায় যেখানে যখন টান দরকার সেখানে সেরকম টান, সেরকম উচ্চারণ। আমি সত্যি কথা বলতে মনে মনে ওকে খুব হিংসা করতাম যে এত সুন্দর কথা বলে কিভাবে। আমার পরিবারের মধ্যে বা আশেপাশে তো এরকম কথা শোনাই যায় না। এবং আমি একটু কথার প্রেমে পড়ে যাই, মিষ্টি কথায় আমি খুব প্রেমে পড়ে যাই। আমার খুব ভালো লাগে এটা। প্রেমে পড়া মানুষ বলতেই মেয়েদের দিকে টেনে নিয়েছে, প্রেমটা ওরকম না। মানুষে মানুষে প্রেম হতে পারে, বন্ধুর মধ্যে প্রেম হতে পারে, ভালোবাসা আর কি, মানুষের প্রতি মানুষের যে একটা টান, পছন্দ করা ইত্যাদি ইত্যাদি। তো এর বেশ কিছু পরে একসময় ওর কাছে শুনেছিলাম যে ও বলতো যে আমি তো কারোর সাথে এভাবে কথা বলি না আননোন নাম্বারে, কিন্তু আপনার সাথে কথা বলছি এই কারণে যে আমি যে মেসেজগুলো দিতাম এইগুলো নাকি ওর কাছে মনে হতো কবিতার মতো। আমি অবশ্য একটু ভাব নিয়ে লিখতাম, যেমন শীতের সন্ধ্যায় যে কুয়াশা পড়ে এইটা নিয়ে যেন একবার কী লিখছিলাম, যে কুয়াশার মতো করে নীরবে আমরা আসি, আবার রাতের অন্ধকারের মতো হারিয়ে যাই, আধারে কেউ দেখে না, এই টাইপের কথা লিখতাম। এগুলো ওর কাছে মনে হতো বিশাল কবিতা। এবং ও আরও যখন সম্পর্কটা একটু ভালো হয়, যখন আমরা ব্যক্তিগত পর্যায়ে কথা বলা শুরু করি, একে অন্যের পরিচয় জানতে চাই, স্বপ্ন জানতে চাই, তখন ও করতে কি, আমাদের সময় তো এরকম ভয়েস মেসেজ ছিল না, এত অ্যাপ ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ভয়েস রেকর্ডিং এত সুবিধা ছিল না, ইন্টারনেটও এত সহজ ছিল না। আমার মনে পড়ে ও ফোন করতো, ফোন করে আমি হ্যালো বলতাম, ওই পাশ থেকে শুনতাম কবিতা আবৃত্তি শুরু হয়ে গেছে এবং কবিতা পড়তো। আমি যে মেসেজটা করেছি লম্বা লম্বা মেসেজ করতাম, মানে এমন মেসেজ করতাম যে একটা মেসেজ 3-4টা ভাগে করে ওর কাছে যেত। তখন কেন যেন লেখা আসতো, ও সেই মেসেজটাকে একটা ফরম্যাট করতো, ফরম্যাট করে ওইটাকে কবিতা বানাতো, সেই আমার কবিতা আমাকে আবৃত্তি করে শোনাতো। এবং মজার বিষয় হচ্ছে অনেক পরে জেনেছি আমি যত মেসেজ ওকে দিয়েছি সব মেসেজ ওর একটা ডায়েরিতে কবিতার মতো করে লেখা ছিল। এবং আরও পরে জেনেছি যে আমার এই কথা, ওর সঙ্গে যে আমার এই যে একটা সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক হোক, কোনো একটা শিরোনামহীন সম্পর্ক, না প্রেম না বন্ধুত্ব, গুণমুগ্ধতা বলা যেতে পারে, আমার এই কথাটা ওর সকল বন্ধু বান্ধব জানতো, ওর পরিবার জানতো, ওর ভাইরা জানতো, ওর বোন জানতো, সবাই, ও সবাইকে এটা বলেছে। কারণ ওদের পরিবারের মধ্যে বন্ধনটা খুব শক্ত ছিল, খুবই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ওদের পরিবার। এবং মিমি মানুষ হিসেবে এমন একজন মানুষ ছিল যে ওকে কেউ কষ্ট দিয়েছে, খুবই কষ্ট দিয়েছে, মানে যে কষ্টের কোনো শেষ নাই। হয়তো অপমান করেছে অস্তিত্বগতভাবে। মিমি কী করবে, কখনো ওই দুঃখটা পুষে রাখবে, ওই দুঃখটাও পুষে রাখবে, কিন্তু বাইরে কখনো তাকে বুঝতে দেবে না যে তোমার জন্য আমি কষ্ট পেয়েছি বা তুমি আমাকে কষ্ট দিয়েছো, বলবেই না। ওর কিছু ব্যক্তিগত পর্যায়ের ঘটনা আমি জানি এরকম, কিন্তু সেগুলো বলবো না। আমি শুধু মিমিকে নিয়েই কথা বলবো, অন্য ওর তার সম্পর্কে জড়ানো অন্য কাউকে বলবো না। ওর সঙ্গে খুব নিষ্ঠুর আচরণ করেছে কিছু মানুষ, খুবই অমানবিক কাজ করেছে। এবং অমানবিক কাজ করার পরেও তাদের মধ্যে কোনো সেরকম ভাবও দেখা যায়নি যে আমি মিমির সাথে মিমিকে এরকম মানসিক কষ্ট দিয়েছি, সেই ভাবটাও তাদের মধ্যে ছিল না। কিন্তু মিমিকে আমি সবসময় দেখতাম যে আমার কাছে হয়তো অনেক কথা বলতো, কষ্টের কথা বলতো, কিন্তু ব্যক্তিগত জীবনে কখনো যে কষ্ট দিয়েছে তার বিন্দুমাত্র ক্ষতি করার চেষ্টা, তাকে নিয়ে একটা বাজে মন্তব্য, এটা সে করবে না। এটা তো ওর নেচার। মিমির এই জিনিসটা আমি অবাক হয়ে যেতাম, মাঝে মাঝে রাগ হতাম যে তুমি কেন কিছু বলো না, তুমি কিছু বলো, তোমার সঙ্গে এরকম করেছে। মিমি তা বলবে না। মিমির সাথে আমার অনেক ছড়ানো ছিটানো স্মৃতি আছে। একবার মনে আছে এরকম, আমি তখন আবার একটু গিটার বাজাতাম, মাঝে মাঝে রাত 10টা-11টার সময় ফোন করতো, ফোন করে বলতো যে আমার মনটা খুব খারাপ, একটু গান শোনাবেন। আমি তো সেই রকমের গায়ক,
যাই হোক, মোবাইলটা সেই ভয়েস চালু রেখে, মোবাইলটা সামনে রেখে সেই আদিম যুগের কথা, এই গিটারটা নিয়ে একটু এরকম ঝুঁকে ঝুঁকে একটু বাজিয়ে বাজিয়ে শুনে আবার মুখটা কাছে নিয়ে একটু গান গাইতাম। এইতে তার কি খুশি, খুব খুশি, খুব অল্পতে খুশি হয়ে যেত। আর একবার মনে আছে, একদিন আমি এরকম ফোন করেছে, কিন্তু ওই পাশে মিমির কণ্ঠ না, অনেকগুলো মেয়ের কণ্ঠ। হঠাৎ করে একটা গান ভেসে আসলো। গানটা হচ্ছে গানটা খুব পরিচিত, সাবিনা ইয়াসমিনের গান, দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক, এই যে একটা গান আছে না, একটা মেয়ে গাচ্ছে, মেয়েটা মিমি না, কিন্তু এত সুন্দর করে গাচ্ছে, আমি মুগ্ধ হয়ে শুনলাম। তো গান যখন শেষ হয়ে গেল, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। তখন এই রেকর্ডিং ছিল না, থাকলে রেকর্ড করে রাখতাম। ওরে ও বললো যে গান শোনাচ্ছেন? আমি হ্যাঁ শুনেছি। বলে আমার এক অমুক বান্ধবী, নামটা ভুলে গেছি, এবং ওই বান্ধবীর ওই ওখান থেকে 1 মাস পরে বিয়ে ছিল, মানে 1 মাস পরে বিয়ে হয়ে যাবে, ওরা একসঙ্গে আর ওভাবে থাকবে না, এই জন্য একটা পার্টির মতো আয়োজন করেছে। সেইখানে গানটা গেয়েছে, গানটা গাওয়ার আগে আমাকে ফোন দিয়ে গানটা শুনিয়েছে, যে দেখেন আমার বান্ধবী কত ভালো গান গায়। ওর আরেকটা বান্ধবী ছিল, সম্ভবত নাম মাটি। ওর সম্ভবত একজন দারোগার সাথে বিয়ে হয়েছে, অনেক আগের কথা তো, ওই জন্য সম্ভবত বলছি, অনেক আগের কথা। মিমি একবার করেছিল কি, যে আমি কি আসলে লম্পট টাইপের কিনা, বা আসলে আমি কোন মানসিকতার, এইটা বোঝানোর জন্য আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। ঠিক ও কথা বলা বন্ধ করার 2-3 দিন পরে আরেকটা আননোন নাম্বার থেকে আমার কাছে ফোন আসে, আরেকটা মেয়ে। সেই মেয়ের কথাও খুব সুন্দর কথা বলে, প্রায় একই রকম কথা, কণ্ঠ আলাদা করা যায় না। এবং ওই মেয়ে কথা বলছে, আমিও বলছি। আসলে আমারও জীবনটা তখন খুব এলোমেলো ছিল। এই ছোট ছোট আনন্দগুলো আমাকে প্রাণ দিত, এর সাথে কথা বলা, তার সঙ্গে একটু কথা বলা, এইটাই ছিল ওই সময়ের আনন্দ, ওই সময়ের সান্ত্বনা। এবং এই ছোট ছোট সম্পর্ক, ছোট ছোট আবেগের সম্পর্কগুলো অনেকটা অক্সিজেনের মতো কাজ করতো আমার কাছে। ওই সময় এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তার সঙ্গে আমি কথা বলেছি প্রায় 6 মাস, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেছি। আমি আসলে মানুষের সম্পর্ক, প্রেম বলতে বুঝি একটা আবেগের পূর্ণতা। আমি অন্য সাইডটা খুব একটা বুঝি না, বা ওটা ভালো লাগে না, ওটাকে আমার নোংরামি মনে হয়, খুবই নোংরামি মনে হয়। কেন জানো, এটা আমার এরকম মানসিকতা দিয়ে স্রষ্টা তৈরি করেছে, যেটা যুগের সঙ্গে যায় না। এখন না গেলে আমি কি করব? পরে 6 মাস 7 মাসের মধ্যে আমার মিমির সাথে কোনো কথা হয়নি, কথা হয়েছে মাটির সাথে। তারপরে আমি জানতে পেরেছি যে এই মাটি হচ্ছে মিমির বান্ধবী, এবং মিমি ইচ্ছা করে আমার সাথে কথা বলা বন্ধ করছে, ইচ্ছা করে মাটিকে আমার নাম্বার দিছে, যাতে দেখতে পারে যে আমি মাটির দিকে ঝুঁকে যাই কিনা। কিন্তু আমি ওর সাথে আমি সব কথা বলতাম, ওই মিমির কথাও বলতাম, যে একটা বান্ধবী ছিল, হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছে, আমার সঙ্গে নাম্বার ব্লক করে রেখেছে। মিমির বিষয়ে ওর সাথে সব কথা বলেছি। সম্ভবত এতেও বুঝতে পেরেছে যে না, আমি তো যদি মানে অসৎ হতাম, তাহলে তো আমি ওর গল্পর কাছে করতাম না। এরকম অনেক মজার মজার ব্যাপার ছিল। মিমি আমার সেই ওই সময়ের হতাশাগ্রস্ত জীবনে, একাকিত্বের জীবনে, বিষণ্ণতার জীবনে মিমি ছিল একটা আলতো বাতাসের মতো, একটা মৃদু বাতাস, একটা আদর করে যায় যেরকমভাবে। একজন মানুষ সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে একটা মাঠের মধ্যে বসেছে, একটু বাতাস আসলো, তার সকল ক্লান্তি দূর হয়ে গেল। মিমি ছিল আমার কাছে তাই। আমি সারাদিন অপেক্ষা করতাম কখন মিমি ফোন করবে বা মেসেজ দেবে। একটা মেসেজ দিলে অনেকক্ষণ ধরে ধরে পড়তাম, অথবা দেখছি যে একটা মেসেজ আসছে, ওটা রেখে দিছি, যে এখন পড়বো না, থাকুক, ওটা আরও পরে মজা করে করে পড়বো, একটু একটু করে পড়বো। কারণ ওর মেসেজগুলো ছিল কবিতার মতো, আস্তে আস্তে খেতে হয়। কবিতা আস্তে আস্তে খেতে হয়, কবিতা জোরে খেতে হয় না, কবিতা হাটে বাজারের কথা না। মিমি ছিল মনে প্রাণে একজন কবি। ওকে কোনো মানুষ টাকা দিয়ে কিনতে পারতো না, কিন্তু যদি কেউ সুন্দর কথা বলতো, কবিতা লিখতে পারতো, ও দিওয়ানা। প্রচণ্ড রকম রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত ছিলেন।
তার কবিতাগুলো পড়তো, তাতে মনে হতো যে ও নিজেই রবীন্দ্রনাথ, মনে হচ্ছে ওই কবিতা লিখছে। মিমির একটা ছবি ছিল আমার কাছে, ছবিটা অনেকটা এরকম। ওদের বাড়ি তো ফরিদপুর, ও পড়তো সরকারি রাজেন্দ্র কলেজে, ইংলিশ ডিপার্টমেন্টে। আমার সঙ্গে যখন পরিচয় তখন সম্ভবত সেকেন্ড ইয়ারে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার, আর আমি সম্ভবত থার্ড ইয়ারে, এরকম কিছু একটা, 1 বছরের সিনিয়র জুনিয়র। ওই ফরিদপুরের পাশে সম্ভবত একটা পদ্মা নদী মেবি, এই নদীর মাঝে একটা নৌকায় ও বসা, বিকেলে, আকাশটা একটু মেঘলা মেঘলা, এই অবস্থায় ও বসে আছে। এই অবস্থায় ওর একটা ছবি, কিন্তু এই ছবিটা আমার কাছে নাই এখন, আর নাই। তার একটা কারণ আছে, এটা শেষে বলবো। মিমির পরিবারের কথা একটু বলি। মিমি, আগেই বলেছি যে ওর পরিবারটা ছিল খুবই বন্ধুত্বপূর্ণ একটা পরিবার। মিমির মা মিমিকে খুব ভালোবাসতো, অস্বাভাবিক ভালোবাসতো। মিমি, ওর বাবা ছোটবেলায় মারা যায় 7 বা 8-এ পড়া অবস্থায়। এরপরে মিমির মা ওর চাচা, মিমির চাচা মানে বাবার ভাইকে বিয়ে করে, এবং এই বিয়েটা দরকার ছিল, কারণ মিমিরা 3 ভাই বোন। মাকসুদা মিমি, ওর ছোট বোন ছিল একটা, নাম সম্ভবত মাহমুদা ইমি, আর একটা ভাই ছিল ইমিডিয়েট জুনিয়র মিমির, সম্ভবত নাম তুষার। এরা প্রত্যেকে তখন খুব ছোট, এবং পরিবারের অখণ্ডতা রক্ষার জন্য, সন্তানের নিরাপত্তার জন্য পারিবারিকভাবে সম্মতিতে এই বিয়েটা হয়েছিল। এবং মিমির যে চাচা বা পরবর্তীতে বাবা, উনি অত্যন্ত ভদ্রলোক ছিলেন। মানে ভদ্রলোক কেন বললাম, যে সৎ বাবা কাকে বলে এইটা উনি কোনোদিন দেখাননি, কখনোই না আমার জানা মতে, মিমি যতটুকু আমাকে বলেছে। কিন্তু মিমির একটু দ্বিধা কাজ করতো সবসময়, যে সে আমার চাচা। কিন্তু মিমিকে উনি ঠিকই, মিমির যত দাবি দেওয়া আছে, অধিকার আছে, উনি সব পূরণ করতেন, যতটুকু আমাকে মিমি বলেছে। অর্থাৎ একজন ভদ্রলোক। আমাদের সমাজে একটা টেন্ডেন্সি আছে, দ্বিতীয় বিয়ে মানেই হচ্ছে সে খারাপ। না, মানুষ মানুষই, যদি অসৎ মানুষ হয়, সে আপন বাবা হলেও খারাপ হয়ে যাবে। মিমির মায়ের সঙ্গে একটা ঘটনা আমাকে, মিমির মায়ের সাথে আমি কথা বলেছি, হ্যাঁ কথা বলেছি। মিমি মাঝে মাঝে ফোন ধরাই দিত, আম্মুর সাথে কথা বলো। আমি বলতাম তুমি কোথায়? আমি ফরিদপুর। আমি তো বিশ্বাস করি না তুমি ফরিদপুর। আম্মুর সাথে কথা বলে দেখেন। এই ওর মার সাথে কথা বলে দিতাম। আমি আবার একটু লজ্জাবোধ করতাম, যে ভালো আছেন আন্টি, আমি ভালো আছি, এরকম 2-একটা কথা ছেড়ে দিতাম, কি বলবো। মিমির প্রতি মিমির মায়ের একটা অস্বাভাবিক দুর্বলতা ছিল, হয়তো প্রথম সন্তান তাই, এবং মিমি একটু অভিমানী টাইপের, এজন্য হতে পারে। মিমির বাবার সাথে, মিমির মায়ের সাথে মিমির একটা ঘটনা বলি। মিমির জন্মদিন, তখন মিমি অনার্সে পড়ে। অনার্সে পড়ে একটা ছেলে মেয়ের জন্মদিন তো ওভাবে পালন করা হয় না, খুব বন্ধুরা করে, কিন্তু পারিবারিকভাবে ওটা বুড়ো হয়ে গেছে আর কি জন্মদিন। মিমি ওগুলো দাবি করে না। তো মিমি ঘুমিয়ে আছে, হঠাৎ করে রাতেও টের পাচ্ছে যে ওর পায়ে কি যেন একটা, পায়ে নড়াচড়া করছে। ও হন্তদন্ত হয়ে উঠে দেখে যে ওর মা ওর পায়ে নূপুর পরিয়ে দিচ্ছে জন্মদিনের উপহার হিসেবে, গভীর রাতে। এবং মিমির জন্য, জন্মদিন জন্য সবই হচ্ছে, পরিবারে সবই হবে আগামীকাল, অর্থাৎ সবার মনে আছে। এই ছিল ওর মা, এতটা আবেগ ছিল। ওদের পরিবারটা এরকম ছিল। এরকম পরিবার অনেকে স্বপ্ন দেখে। মিমির ছোট বোন খুব মেধাবী ছিল, যতদূর আমি ওই সময় জানতাম, পরে কি করে আমি জানি না। মিমির ভাইটাও খুব ভদ্র ছিল, একটা ভদ্র পরিবার। মিমির সাথে আমার একটা জায়গায় দ্বন্দ্ব হতো, যে দ্বন্দ্বটা পরে খুব বড় আকার ধারণ করে।
মিমির ব্যক্তিগত জীবনে কিছু ডিপ্রেশন ছিল, কিন্তু সেই ডিপ্রেশনের কারণটা আমি বলবো না, এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, বলবো না। তবে খুবই ডিপ্রেশন ছিল। আমি চাইতাম যে এই ডিপ্রেশন থেকেও বের হয়ে আসুক। আমি জানতাম যে কী করে এখান থেকে বের হওয়া যায়। আমি ওকে বলতাম যে এই করো, তুমি এই চিন্তাগুলো করো, এই চিন্তাটা করো না, এই কাজটা করো, এই কাজটা করো। কিন্তু ওর একটা টেন্ডেন্সি হচ্ছে যে এই যে বিষণ্ণতা, ওর জীবনে দুঃখটা, এইটা হচ্ছে ওর জীবনের একটা সম্পদ। ও কোনোভাবে এইটাকে ছাড়বে না। ও ওই বিষণ্ণতা নিয়ে থাকবে, বিষণ্ণতাকে নিয়ে বাঁচবে, ওইটা নিয়ে গল্প করবে, ওইটা নিয়ে কবিতা লিখবে, ওইটাকে নিয়ে রোমান্টিসাইজ করবে। এটা ছিল ওর একটা টেন্ডেন্সি। যতই তাকে অন্যদিকে মুভ করার জন্য চেষ্টা করি না কেন, ও ঘুরে ফিরে ওই একই কথা বলবে। অনেকক্ষণ 1 ঘন্টা কথা বললাম, 1 ঘন্টার কথা বলা শেষে বলবে যাই হোক। আমি খুব বিরক্ত হয়ে যেতাম। বিরক্ত হতাম ভালোবাসার কারণে, যে কেন তুমি বিষণ্ণতায় থাকবা, তুমি ইংলিশ অনার্স মাস্টার্স করছো, কবে একটা ঘটনা ঘটছে। এবং পৃথিবীর সব ছেলে কেউ মনে করতো যে এরা সবাই লম্পট, এরা সবাই কামুক, এরা মেয়েদের শরীরটাকেই চেনে, এরা এইটাই চায়, অন্য কিছু কোনো ছেলে ভালো হতে পারে না। আমি হচ্ছে সালে আহমেদ হচ্ছে এক্সেপশনাল। কিন্তু আমি বলতাম না না, তোমার এই ধারণাটা ভুল। কেউ তোমাকে একটা বাজে ইঙ্গিত করেছে মানে এই না যে দুনিয়ার সবাই খারাপ। এই সালে আহমেদের মতো আরও অনেক সালে আহমেদ আছে, হয়তো তুমি কখনো দরজাটা খোলো নাই, তুমি কখনো সুযোগ দাও নাই, এই জন্য তুমি জানো না যে আসলে কে কেমন ভালো বা খারাপ। তো এরপরে আমি এটা নিয়ে কথা বলতে বলতে আমি একসময় খুব সত্যি কথা বলতে বিরক্ত বোধ করতাম। এই একটা জায়গায় আমার খুব সমস্যা ছিল, আর সব কিছু ওকে ছিল। এটা নিয়ে কথা বলতে বলতে একটা সময় আমি চাইতাম যে ও আমার মধ্যে একটা সান্ত্বনা খুঁজে পায়। এই জন্য আমার সঙ্গে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলতাম, রাতে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। মানে শেষে ক্লান্ত হয়ে বলতাম যে ঠিক আছে, কালকে কথা বলবো। আর ওর কোনো ঘুম নেই, যতক্ষণ কথা বলতাম কোনো ঘুম নেই, একটার পর একটা গল্প, একটার পর একটা গল্প। তখন আমি মনে করলাম, একটা প্ল্যান করলাম যে আমি যদি ওকে এখন ওর সাথে কথা বলাটা বন্ধ করে দিই, এটা কিন্তু অলরেডি 3-4 বছর হয়ে গেছে। আমি আমার ফেসবুক ঘেটে ঘেটে আমার ভাইকে সবাইকে খুঁজেও বের করেছে, কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করতো না, জাস্ট দেখতো যে আমার পরিবারটা কেমন। আমি ওই সময় একটা প্ল্যান করলাম যে আমি যদি ওকে এখন ওর সাথে কথা বলাটা বন্ধ করে দিই, ইমোশনাল সাপোর্টটা বন্ধ করে দিই, তবে ও আমার কাছ থেকে বাধা পেয়ে তখন ও হয়তো নতুন কাউকে খুঁজে নেবে, এবং সত্যিকারের জীবনে যে একটা সঙ্গী দরকার বা জীবন নিয়ে একটা সত্যিকারের পরিকল্পনা, ও এই দিকে চলে যাবে। আমি কিছুটা এই পরিকল্পনা করে আমি ইচ্ছা করে ওর সঙ্গে ঝগড়া করতাম, কোনো কারণ ছাড়া এমন কথা বলতাম যে কথাটা ও পছন্দ করবে না। এবং এতদিনে ওর অনার্স শেষ হয়ে গেছে এবং ও ঢাকায় চলে গেছে, ঢাকায় থাকতো, চাকরির চেষ্টা করতো। আমি যখন ওর সাথে কথা বলা বন্ধ করে দিই, সব কথা বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলি, ও মাঝে মাঝে ওই আমার প্রথম যার কাছ থেকে আমি নাম্বার নিয়েছিলাম, শাহিন, ও শাহিনের কাছে মাঝে মাঝে ফোন করে আমার খবর নিত, কেমন আছে, কোথায় আছে, কী করে, কী ভাবছে, ইত্যাদি ইত্যাদি। তো আমিও মাঝে মাঝে আবার শাহিনের কাছ থেকে ওর খবর নিতাম যে কেমন আছে, কী করছে। একটা সময় শুনলাম যে ও চাকরি পেয়েছে, সরকারি চাকরি। আমার খুব ভালো লাগলো যে যাক, এখন আস্তে আস্তে ওর সেই আবেগ, সেই ডিপ্রেশন থাকবে না। ও ঢাকায় চাকরি পেয়েছে, ও ডিপ্রেশন থাকবে না, আস্তে আস্তে এখন গঠনমূলক চিন্তা করবে, সালে আহমেদের জন্য ওর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। তবে আমার এবং ওর সম্পর্কের আরেকটা দিক আছে, একটু আবেগে আমরা জড়িয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা আর বলবো না, ওটা থাক। সব গল্প প্রকাশ হতে হবে এমন কোনো কথা নেই। ও চাকরি করে, আমার সঙ্গে যোগাযোগ নেই। আমি খুব দ্রুত কথা বলছি, কিন্তু আসলে যোগাযোগটা বন্ধ করতে অনেক সময় লাগছিল। হুট করে তো কারোর সঙ্গে যোগাযোগ কাটা যায় না। এভাবে করতে করতে মাঝে মাঝে শাহিনের কাছে খবর নিতাম, কেমন আছে, কী করছে, ইত্যাদি ইত্যাদি। মিমি, এরপরের কথাটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। অনেক পরে আমি একদিন দুপুরের পরে বসে আছি একটা
আমার বাড়ির কাছাকাছি একটা জায়গায় চা খাচ্ছিলাম। হঠাৎ করে একটা নাম্বার থেকে, আননোন নাম্বার থেকে ফোন আসছে। আমি ফোনটা ধরেছি, বছর 3-4 আগের কথা। ধরার পরে যে কণ্ঠটা ভেসে এসেছে, এই কণ্ঠটা হচ্ছে সেই মাটি, ওর যে বান্ধবী বা ছোট বোন। ও বলছে যে আপনি কি সালেহ আহমেদ ভাইয়া? আমি বললাম হ্যাঁ। মানে ও আচ্ছা, আমি একটা খবর দেওয়ার জন্য আপনাকে ফোন করছি, আমাদের মিমি তো মারা গেছে। আমি কথাটা শুনে আমি যেখানে বসেছিলাম আমি একেবারে জমে গেলাম। আমি আবার ডাবল চেক করার জন্য বললাম যে কি বলছো বুঝি নাই। যে আপনাকে জানানো দরকার, মিমি আপনার কথা বলতো সবসময় আমাদের সাথে, আপনার গল্প করতো, এই জন্য আপনাকে জানালাম যে মিমি আর নেই। কীভাবে নেই? ও ঢাকায় যে বাসায় থাকতো, সেই বাসায় ও চাকরি করে বিকেলে এসে চা করতে গেছে। গ্যাসের সিলিন্ডারের লিক হয়েছিল এবং ও যখনই আগুন ধরায় তখন ওখানে ব্লাস্ট হয় এবং ওর শরীরের 60 থেকে 70% পুড়ে যায়। তারপরে ওখান থেকে বার্ন ইনস্টিটিউট ঢাকায়, ওখানে প্রায় 10 দিন অসহ্য যন্ত্রণায় সে থাকে এবং তারপরে সে মারা যায়। আমি আর ওর মিমি মাটির সাথে কথা বলতে পারলাম না। আমি বললাম যে ঠিক আছে, রাখি। কারণ আমি কি বলবো আমি ঠিক বুঝতে পারছিলাম না। এরপরে মানুষের কিছু কিছু ব্যথা আছে, আস্তে আস্তে বাড়ে। আমার ব্যাপারটাও তাই, যত দিন যায় তত বাড়ে। আমার একদিকে খুব শূন্য মনে হচ্ছিল, একদিকে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল, কেন ওর সঙ্গে কথা বলতাম না। ও অনেক আকুতি করতো এক সময় যে কেন কথা বলেন না, কেন কথা বলো না, শাহিনকে দিয়ে অনুরোধ করাতো। কিন্তু আমি চাইতাম, আমার প্ল্যানটা ছিল যে অন্য কাউকে খুঁজে নিক, কারণ আমার মধ্যে সিম্প্যাথি খুঁজতে খুঁজতে ও আমার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে এবং জীবনে অন্য কাউকে আনছে না। আমি চাইতাম অন্য কাউকে আনুক। আমার প্ল্যানটা এরকমই ছিল, কিন্তু ঘটনা পরে অন্যরকম হয়ে গেল। আমার খুব অপরাধী মনে হতো, এখনও হয়, এবং সম্ভবত যতদিন ওর কথা আমার মনে থাকবে ততদিন হবে যে কেন তার সঙ্গে শেষ বেলায় কথা বলতাম না। হয়তো ওকে আমি আরও একটু পরামর্শ দিয়ে কথা বলে হয়তো একটা জায়গায় নিতে পারতাম। এটাও একটা পথ ছিল। কেন এই চিন্তাটা আমার মাথায় আসেনি? কেন আমি ওকে বিষণ্ণতার মধ্যেই ছেড়ে দিলাম? এখনও যখন টুকটাক 2-1টা কবিতার মতো আসে, লিখতে বসি, আমার একটা শূন্যতা কাজ করে যে যদি ও থাকতো, কবিতাটা আবৃত্তি করে আমাকে দিত। ও বুঝতো আমি আসলে কি লিখেছি। কবিতার মর্ম সবাই বোঝে না, ও বুঝতো। ও একটা কথার মধ্যে গভীরে ঢুকে যেত, কোন অনুভূতি থেকে এই কবিতাটা আসে ও তার মধ্যে চলে যে সেই অনুভূতি নিয়ে আবৃত্তি করত। এটা সবার পক্ষে সম্ভব না, এটা ওর ছিল। অনেক পরে জেনেছি মিমির মা আমার সাথেও কথা বলতে চেয়েছিলেন এবং মিমির যত বন্ধু ছিল সবাইকে মিমির মা এখনও মনে করে, কথা বলে। কিন্তু আমি কখনোই তার সঙ্গে যোগাযোগ করিনি। মিমির নাম্বারটা আমার এখনও মুখস্থ, আমি ভুলতে পারিনি। নাম্বারটা নেই কিন্তু আমি ভুলতে পারিনি। নাম্বারটা একেবারে মুখস্থ আমার, বলবো না। আমি চাইলেই যোগাযোগ করতে পারি কিন্তু করব না, কারণ মিমির মা কতটা সহজ সরল আমি জানি সে এখনও মেয়ের দুঃখে কাতর এবং আমিও আমার বন্ধুর দুঃখে কাতর। আমি জানি না যে আমরা একে অপরকে কী সান্ত্বনা দেব। আমি এই জন্য কখনোই কথা বলি নাই। হয়তো ইমি, তুষার এরা যে যার জীবন নিয়ে বয়ে যাচ্ছে। হয়তো মিমি বিভিন্ন কাজের ভিড়ে মানুষের মন থেকে অনেকটা হারিয়ে গেছে। তবে যদি মিমি এখন থাকতো, মিমির সাথে কথা বলার কোনো যোগাযোগ ব্যবস্থা থাকতো, আমি বলতাম যে মিমি, তোমাকে আমি এখনও মিস করি। এবং আমাদের সমাজে ভালোবাসা বলতে তো বোঝায় পার্কের মধ্যে জড়ায় ধরে বসা অথবা বিয়ে করা। আমি ভালোবাসা বলতে বুঝি হৃদয়ের একটা টান। ওইটাই যদি ভালোবাসা হয়
তো মিমিকে আসলে আমি এখনও ভালোবাসি। যদি কোনোভাবে ওকে ফিরিয়ে আনা সম্ভব হতো বা পিছনে যাওয়া সম্ভব হতো, আমি কখনোই ওর সাথে কথা বলা বন্ধ করতাম না। আমি অবশ্যই ওর সাথে কথা চালিয়ে যেতাম। আমি মিমির সব কিছুকে মিস করি। ওর বান্ধবী যারা গান শোনাতো তাদেরকে মিস করি। ওর অনেক বন্ধুদের গল্প আমার সাথেও করতো। সবাইকে মিস করি। আমি ওই পরিবেশটাকেই মিস করি ওই সময়টাকেই মিস করি। আমি যখন অনেকটা মানে আমার জীবনে কিছু ঘটনা আছে, এটা যাই হোক, যে কোনো কারণে আমি বাড়ি ছেড়ে চলে যাই, খুলনায় থাকতাম। তো তখন চাকরি নেই, বেকার ছেলে, ফিজিক্যালিও শারীরিকভাবে কিছু সমস্যা ছিল, মানসিকভাবে কিছু বিষণ্ণতা আমারও ছিল। কিন্তু এই সব সময়ে আমার মনে আছে আমি বৃষ্টির দিনে বিষণ্ণতায়, মানে চারপাশে মেঘ, আমার ফিউচার কী হবে আমি জানি না, কোথায় চাকরি পাবো, বাসার থেকে দিন দিন বড় হয়ে যাচ্ছি, আমার বন্ধুরা একের পর এক জীবনে অনেক কিছু অর্জন করছে, আমার কাছের মানুষ আমাকে তুলনা করছে ওদের সাথে, এই অমুক এই করছে, তুই কী করছিস। তো আমি যখন একা একা থাকতাম, এগুলো থেকে দূরে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, এই সব সময়ে, দুঃসময়ে মিমি আমাকে অনেকটা ছায়া দিয়ে রেখেছে, আদরের ছায়া, ভালোবাসার ছায়া। ওর ও আমাকে বুঝিয়েছে যে না সালে, তুমিও ভালোবাসা পাওয়ার যোগ্য, তুমিও সম্মান পাওয়ার যোগ্য, তুমিও স্নেহ পাওয়ার যোগ্য। কিন্তু ও ছাড়া অন্য সমস্ত পৃথিবীর প্রায় সবাই বোঝাতো যে তুমি একটা ফালতু, তুমি একটা ব্যর্থ, জীবনে কিছু করতে পারো না, কিছু পারবে না, তুমি একমাত্র অবহেলার যোগ্য। কিন্তু মিমি ছিল আমার জীবনে একটা বৃষ্টির মতো, একটা প্রশান্তির বৃষ্টি। মিমি একটা প্রশান্তির মতো বৃষ্টি ছিল। তারপরে সে তার মতো করে চলে গেল, ঠিক যেভাবে বৃষ্টি চলে যায়। মিমি আমার জীবনে সারা জীবন একটা বিশেষ মানুষ হিসেবে আমার মনে থাকবে। মিমিকে ভুলে যাওয়া মানে আমার জীবনের বিশেষ একটা অংশকে ভুলে যাওয়া। এবং আমি মিমির কাছের কোনো মানুষ যদি কখনো ভিডিওটা দেখে, তো আমি বলবো যে মিমি একজন খুবই উচ্চ মার্গের মানুষ ছিল। মেয়ে মানুষ না, মানুষ। তার চিন্তা, তার স্বপ্ন, তার শত্রুকে নিয়ে তার যে স্বপ্ন, শত্রু কী করে, যে ওর সঙ্গে শত্রুতা করেছে, ওকে কষ্ট দিয়েছে, সেও কী করে ভালো থাকবে, ওর মনের অভিশাপটা যেন তার গায়ে না লাগে, তার জন্য ওর চিন্তা ছিল। তো মিমির কোনো পরিবারের মানুষ যদি কখনো এটা দেখে, আমি বলবো যে আপনাদের মেয়ে একটা অসাধারণ মানুষ ছিল এবং অন্য মানুষের জীবনে তার প্রভাব ছিল খুবই পজিটিভ। মানুষকে স্বপ্ন দেখাতে শেখাতে পারত মিমি। আমি স্রষ্টার কাছে বলবো যে আমার টাকতি থাকবে যে মিমি ঢাকা বার্ন ইনস্টিটিউটে যে 10 দিন অসম্ভব কষ্ট পেয়েছে শারীরিকভাবে, প্রত্যেকটা নার্ভে তার যে কষ্টগুলো হয়েছে, তাতে ও পারে আর কোনো হিসাব না হলেও চলে। আমি স্রষ্টাকে বলবো যে তাকে ছেড়ে দেন, ওকে আর হিসাব নিকাশের আওতায় ফেলেন না, ওকে ছেড়ে দেন।